This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বুথভিত্তিক জরুরি কর্মী সভা আজ অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কর্মীদের উদ্বুদ্ধ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আয়োজিত এই সভায় পৌরসভা, পঞ্চায়েত ও দলের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে বুথ স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মী সভাটি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও চাঁদদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গৈর, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ চুঁচুড়া বিধানসভার সকল তৃণমূল নেতা কর্মী ও সমর্থকগণ। কর্মী সভায় গুরুত্ব এবং দলের আগামী দিনের রণকৌশল স্পষ্ট করতে সভামঞ্চ থেকে পরিবহন মন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দেন। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ছোট থেকে বড় প্রত্যেক বুথ কর্মী আমাদের দলের সম্পদ। আমাদের পরিশ্রমে তৃণমূল কংগ্রেস বারবার বিজয় লাভ করেছে, আগামীতেও করবে। তিনি দলীয় কর্মীদের আহ্বান জানান যে আগামী 7 দিনের মধ্যে বুথভিত্তিক সঠিক ভোটার তালিকা প্রস্তুত করতে হবে এবং তা দলের কাছে জমা দিতে হবে। তিনি বলেন, বিগত দিল্লি ও মহারাষ্ট্রের নির্বাচনে বিরোধীরা ভুয়া ভোটের সংযোজন করে নির্বাচন প্রভাবিত করেছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে, প্রতিটি বুথে সঠিক পরিসংখ্যান রাখতে হবে। মন্ত্রী আরো বলেন, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হলে আমাদের ভোটভিত্তিক সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ, তাই এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। মন্ত্রী সভায় বক্তৃতা রাখতে গিয়ে 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে হওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী সহ একাধিক প্রকল্প রাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল প্রত্যেক দরিদ্র মধ্যবিত্ত পরিবার যেন সরকারি পরিষেবা সহজে পায়। সেই লক্ষ্যে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। মন্ত্রী আরো বলেন, বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস মিলিতভাবে পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টি করতে চায়, কিন্তু যতদিন তৃণমূল সরকার আছে ততদিন তারা রাজ্যকে ভাগ করতে পারবে না। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে 250-এর বেশি আসন জয় করতে হবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় ফিরিয়ে আনায় আমাদের প্রধান লক্ষ্য। তিনি দলের সকল স্তরের নেতা কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বলেন, আমরা একসঙ্গে কাজ করলে বিরোধীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং বাংলায় উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মাননীয় বিধায়ক এবং আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় এবং খুব অ্যাক্টিভ বিধায়ক অসিত মজুমদার, মানে আমাদের তপনদা, যখন সত্যি আমার রাজনৈতিক জীবন তো কোনো একটা সময় শুরু হয়, যে বয়সেই শুরু হয়, আমি তখন সরে যাচ্ছি যে আমাকে নিয়ে একটা মিটিংয়ে গেল। প্রথম আমি সাইকেল চালিয়ে গেলাম রাজ্য ধর্ম পার্টি অফিসে, ছাত্র পরিষদের প্রথম মিটিং, এবং শুনলাম সেখানে ছাত্র পরিষদের জেলার একজন নাম করা লিডার আসবে। তো পার্টির অফিসে তখন খুব গুটি কয় ছাত্র জড়ো হয়েছে, বসে আছে। তারপর স্কুটারে করে সেই লিডার এলেন এবং এসে আমাদের অনেক কিছু বললেন এবং কিভাবে লড়াই করতে হবে বললেন, কিভাবে ছাত্র পরিষদ করতে হবে বললেন, তার নিজের কথা বললেন। তারপরে আবার রাজনীতির কারণে আবার অনেক সময় তার নেতৃত্বে আমরা চলেছি, দায়িত্ব পেয়েছি। আমি সবসময় বলি যে উনি যেভাবে অ্যাক্টিভ তার বিধানসভার জন্য, এরাও কিন্তু সারা বাংলায় কটা বিধায়ক এত অ্যাক্টিভ তার বিধানসভার জন্য যে তিনি রাস্তায় থাকেননি, মানুষের সঙ্গে থাকেন এবং যা কিছু কর্মসূচি দল দেয় সব থেকে আগে তিনি সেটাকে সম্পূর্ণ করেন। এটা কিন্তু সত্যি মানুষ হিসেবে আমি তাকে শ্রদ্ধা জানাই।
এবং শুভকামনা জানাই। মঞ্চে আমাদের জেলা সভাপতি বিধায়ক অরিন্দম বৈন আছেন, বঙ্গজননীর সভানেত্রী মৌসুমী আছেন এবং কাউন্সিলররা সব রয়েছেন, দলের অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা রয়েছে এবং সভাধিপতি আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা উপস্থিত আছেন। সকলকেই শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে যারা এই বিধানসভার বিভিন্ন বুথ থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন। আমাদের দায়িত্বশীল সহযোদ্ধা সহকর্মীরা, অনেক আমার বোনেরা দিদিরাও এসেছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই। যে দেখুন, এই যে একটা মঞ্চ, এই মঞ্চে তৃণমূল কংগ্রেস করতে করতে বড় বড় দায়িত্ব পেয়েছে। এরা কতজন মানুষ আছে এই মঞ্চে? কতজন আছে? আমি একজন মন্ত্রী আছি, একটা দায়িত্ব পেয়েছি। অসিদ্ধা বিধায়ক, অরিন্দম বৈন বিধায়ক, এখানে কাউন্সিলররা রয়েছেন কয়েকজন, তো সেই সংখ্যাটা রঞ্জন ধারা রয়েছে। তো তৃণমূল করে বড় বড় দায়িত্ব পাওয়া এরকম কতজন মানুষ এখানে আছে? 10 জন, 15 জন, 20 জন, 25 জন। কিন্তু এই অল্প সময়ে আপনাদের বিধায়ক ডাকার সঙ্গে সঙ্গে একটা ভোটার তালিকা, নির্ভুল একটা ভোটার তালিকা আমাদের তৈরি করতে হবে। এই সাথে সামনে রেখে যখনই আপনাদের বিধায়ক ডাকলেন, সঙ্গে সঙ্গে এই রবীন্দ্র ভবন উপচে পড়া ভিড়, এই যে হাজারের উপরে মানুষ এখানে এসেছেন, তারা কিন্তু কেউ কোনো বড় দেয়, তারা ভোট পাবে। কিন্তু ডাকার সঙ্গে সঙ্গে আপনারা চলে এসেছেন একটাই কারণে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। দল যখনই ডাকে আপনারা চলে আসেন। তাই দলের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যারা বুথ সামলাচ্ছে। আমি অনেকবার বলার চেষ্টা করেছি, আবারও বলবো, যে একটা ছোট বাচ্চাকে নিয়ে 2 মহিলা লড়াই হচ্ছে রাস্তায়। 2 মহিলা দাবি করছে বাচ্চাটির মাকে। অনেক লোক জড়ো হয়ে গেছে, সাধারণ লোক বুঝতে পারছে না বাচ্চার আসল মা। তখন তারা এই ছোট বাচ্চা 2 মহিলাকে নিয়ে গেল রাজার কাছে, গিয়ে বলল, রাজামশাই আপনি বিচার করে দিন এই বাচ্চার আসল মা। রাজা যখন একজন মহিলাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ ওই বাচ্চার মা কি? সেই মহিলা বললো, রাজামশাই আমি ওর মা। রাজা যখন আরেকজন মহিলাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ ওই বাচ্চার মা কে? সেই মহিলাও বললো, না না রাজামশাই আমি ওর মা। রাজাও পড়ে গেল সমস্যায়। ডাকা হলো রাজপুত্র। রাজপুত্র এসে বিধান দিল, যেহেতু বিচার করা যাচ্ছে না, তলোয়ার দিয়ে বাচ্চাটাকে সমান 2 টুকরো করে 2 মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হবে। এখন সেবার এসে যখনই বাচ্চাটাকে 2 টুকরো করতে যাবে, সঙ্গে সঙ্গে 2 মহিলার মধ্যে একজন মহিলা হাওয়াও করে কেঁদে উঠে বলতে, না না রাজামশাই আমার বাচ্চা চাই না, কিন্তু ওকে মারবেন না। আমার বাচ্চা চাই না, কিন্তু ওকে মারবেন না। আমরা বুঝতে পারলাম উনি হচ্ছে আসল মা, যিনি বাচ্চার অধিকার ত্যাগ করে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে চান। তৃণমূল কংগ্রেসের বুথের নেতৃত্ব হচ্ছে ঠিক সেই প্রকৃত মায়ের মতো। কি পেলেন কি পেলেন না, এটা আপনাদের কাছে বিচার্য বিষয় নয়। যখনই দলের দরকার হয়, প্রথম আপনি রাস্তায় নামেন, প্রকৃত মায়ের মতো প্রথম জেলা করে রাখেন এবং দলকে বাঁচানোর চেষ্টা করেন। তাই আমরা সবসময় আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং দল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটাই কথা বলছেন, যারা বুথ সামলাচ্ছে তারাই দলের প্রকৃত সম্পদ। কারণ আপনাদের উপরেই দল ভালো থাকবে। আপনাদের দেখুন, আমরা সরকারে আছি, সরকারে থাকতে হবে। একটা গণতান্ত্রিক দেশ, নির্বাচন হয় 5 বছর অন্তর, কেউ জিতে কেউ হারে। কিন্তু একটা রাজনৈতিক দল যদি সরকারে থাকে, তাহলে সে মানুষ জিততে হবে এবং সেই জেতার জন্য যা যা কর্মসূচি, কর্ম প্রক্রিয়া যা দল দেবে, সেটা আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে এবং একসাথে মিলেই পালন করতে হবে। এই যে আজকে ভোটার লিস্ট নিয়ে নেত্রী আমাদের সামনে তুলে ধরেছেন, আমাদের চোখ খুলে দিয়েছেন, যে দিল্লির যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি পরিকল্পিতভাবে হাজার হাজার ভুয়ো ভোটার প্রতিটা বিধানসভায় ঢুকিয়ে রেখেছিল এবং সেটাই দিল্লির আপের পরাজয়ের পেছনে প্রধান কারণ। এবং আমাদের রাজ্যেও বেশ কিছু বিধানসভার উদাহরণ ইন্ডোর স্টেডিয়ামের মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে দেখিয়েছে, যে ভোটার লিস্টে নাম আছে কিন্তু তার ঠিকানা হচ্ছে গুজরাট, হরিয়ানা, এইসব জায়গাকার মানুষের নাম এখানকার ভোটার লিস্ট। কিন্তু খুব বিপজ্জনক বিষয়।
আজকে যদি প্রতিটা বিধানসভা অরিন্দম ঠিকই বলছিল প্রতি বুথে 10টা বাড়বে, এই ভুয়ো নাম যদি ঢুকিয়ে রাখা যায় তাহলে একটা বিধানসভায় 10,000 ভোটের পার্থক্য হয়ে যেতে পারে। এবং যে যে বিধানসভাগুলোতে জয় পরাজয়ের মার্জিন খুব কম সেই সব বিধানসভাগুলোকে টার্গেট করে বিজেপি এই জিনিসটা অনলাইনের মাধ্যমে করছে এবং এটাকে রুখে দিতে হবে। এবং আমাদের নেত্রী এতটাই বোঝেন রাজনীতি, তিনি প্রথম এটা ধরেছেন এবং আমাদের সতর্ক করে দিয়েছেন। আমরাও রাস্তায় নেমেছি, আমরাও সভা করছি, আমরা কর্মীদের নিয়ে বোঝাচ্ছি, কাজটা আমরা শুরু করে ফেলেছি। আপনাদের বিধানসভায় প্রথম এই জেলার মধ্যে এই মিটিং করলেন, এর জন্য ধন্যবাদ। আপনাদের বিধায়ককে ধন্যবাদ এবং আপনাদের ধন্যবাদ। যে একেবারে নির্ভুল ইলেকটরাল রোল, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় সব থেকে জরুরি। নির্ভুল ভোটার তালিকা, প্রকৃত যারা ভোটার তাদের নামই সেখানে থাকবে, অর্থাৎ ভুয়ো ভোটার থাকবে না, প্রকৃত ভোটারের নাম বাদ না যায়। এটা কিন্তু আমাদের দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে। এটা একটা কাজ যে আমি গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে তাহলে আমার ভোটার তালিকাটা নির্ভুল চাই। সেই কাজটা আপনারা করবেন, বাড়ি বাড়ি ঘুরবেন, টিম করে ঘুরবেন, সেটা আপনাদের বিধায়ক আরো ভালো করে নিশ্চয়ই পদ্ধতি বলেছেন। একেবারে মিলিয়ে মিলিয়ে সেই ভোটার তালিকায় নাম যাদের আছে তারা এখানকার বাসিন্দা আপনারা খুঁজে বার করবেন এবং কোন প্রকৃত ভোটারের নাম বাদ গেলে সেটাকে চিহ্নিত করে রাখবেন। আবার যখন সুযোগ আসবে এর মধ্যে সেগুলোকে নামগুলোকে তুলে দিতে হবে আর ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে হবে। ওদের 7 দিনের মধ্যে দলের কাছে রিপোর্ট দিতে বলেছে, আপনারা খুব ভালোভাবে করতে পারবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আমরা যা কিছু করবো সবটা কিন্তু একসাথে মিলে করতে হবে। একসাথে মিলে কেন করতে হবে? কারণ আমরা একটা মিশন নিয়ে কাজ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একটা মিশন নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্যটা আমরা আসলে কি করতে চাই? আমরা শুধু ক্ষমতায় জিততে চাই, জিতে তারপর কি করতে চাই? আমরা কি করলাম? দিদি কি করলেন? দিদি আসলে একটা সাংঘাতিক কাজ করেছে বাংলার জন্য, আমাদের সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আসলে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র ব্যবস্থা আছে, কোথাও গণতান্ত্রিক ব্যবস্থা আছে, কোথাও সমাজতান্ত্রিক বা কোথাও গণতন্ত্র আছে, কোথাও ডিক্টেটরশিপ আছে। যতগুলো রাষ্ট্র ব্যবস্থা আছে সেই রাষ্ট্র ব্যবস্থার দুটো দিক থাকে, একটা হচ্ছে তার দর্শন বা ফিলোসফি, আর একটা হচ্ছে তার প্রয়োগ। সেই ফিলোসফি বা দর্শন প্রতিটি রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু মানুষের কি করে ডেভেলপ করবে সে কথাগুলো বলা আছে ভালোভাবে, কিন্তু সেইটা প্রকৃতপক্ষে মানুষের ডেভেলপমেন্ট করতে গেলে তার যে প্রয়োগ, সেই প্রয়োগের জায়গাটা কিন্তু এতটাই দুর্বল থেকে গেছে সারা বিশ্ব জুড়ে যে প্রকৃতপক্ষে গরিব মানুষ, সাধারণ মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলো আজও কিন্তু উপেক্ষিত থেকে গেছে এই সভ্য সমাজে। আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি, আমরা যারা বিজ্ঞান করেছি কখনো জানি, তারা জানি যে জীব সৃষ্টি, এই যে জীব মানুষ এত উন্নত হয়েছে একেবারে এককোষী প্রাণ থেকে, সেই জীব সৃষ্টি, জীবের যে বিবর্তন, সেটা সব থেকে ভালো ব্যাখ্যা, জনপ্রিয় ব্যাখ্যা যিনি করেছিলেন আমাদের পৃথিবীতে, তিনি হচ্ছে তিনি বলেছিলেন যে জীব তার নিজের সাথে লড়াই করতে করতে, তার প্রজাতির মধ্যে লড়াই করতে করতে, অন্য প্রজাতির সাথে লড়াই করতে করতে তবে সে আজকে এত বড় হয়ে গেছে। সেই লড়াইটাকে তিনি বললেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার লড়াই। এবং একদিন দেখবেন একটা পুকুরে মাছের অনেক চারা জন্ম, হাজার হাজার বাচ্চা, চারা মাছের বাচ্চা জন্ম হয়, কিন্তু তাকে অন্য মাছ গিলে খায়, খেতে খেতে যে মাছটি বেঁচে থাকে সেই বড় হয়। তো এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স চলেছে অনবরত যুদ্ধ করতে করতে, তার মধ্যে যে সব থেকে মেধা ছিল যার সব থেকে শক্তি ছিল সেই কিন্তু বেঁচে থেকেছে। এইটাকে বলা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ যোগ্যতমের উৎবর্তন করেছে। তার মানে যার শক্তি ছিল, যার মেধা ছিল, সেই কিন্তু প্রকৃতপক্ষে তার বিকাশ ঘটেছে। বিকাশ করতে করতে আজকে এত উন্নত মানব সমাজ আমরা পেয়েছি। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার সাথে গণতান্ত্রিক ব্যবস্থার একটা কিন্তু বিরাট যোগসূত্র আছে। অর্থাৎ রাষ্ট্রের যদি কোনো বাধা না থাকে, উপর থেকে যদি কোনো বাধা না থাকে, অর্থাৎ মানুষ যদি ফ্রি হয়, একদম স্বাধীন হয়,
তাহলে দেখা যাবে যার যোগ্যতা আছে, যার বিকাশ আছে, সে সবসময় নিজেকে বিকশিত করতে পারবে। আর যার ক্ষমতা নেই, এবং এই ডারউইনের মতবাদকে কেন্দ্র করেই সারা পৃথিবীতে হাজার হাজার বছর আগে থেকে যে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছিল, সেটা কিন্তু ওই মতবাদকে সাপোর্ট করে। কিন্তু প্রথম এসে 1850 সালের মাঝামাঝি এই পৃথিবীতে একজন মানুষ এসে বললেন যে না, এটা হতে পারে। এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে মানুষ যারা ধনী ধনী হয়ে গেল এবং যারা গরিব মানুষ, যারা ক্ষমতা কম, তারা অনবরত পিছিয়ে গেল। সারা পৃথিবী জুড়ে ধনী দরিদ্রের একটা বিরাট পার্থক্য তৈরি হয়ে গেল, অর্থাৎ হ্যাভ এন্ড হ্যাভ নট এইটা এসে দাঁড়ালো। সর্বহারা একদিকে, আর একদিকে হচ্ছে বিত্তশালী। 1850 সালে একজন মানুষ এসে বললেন জানা এটা হতে পারে না, কারণ এই পৃথিবীতে আমরা যখন প্রথম জন্মেছি তখন কেউ কিছু নিয়ে আসি, ফলে পৃথিবীর উপরে আমাদের সবার সমান অধিকার থাকে। তিনি হলেন কার্ল মার্কস। তার মতবাদ অনুযায়ী সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তো কি করে প্রতিষ্ঠিত হবে? কারণ যাদের ক্ষমতা আছে তারা তো ক্ষমতাটাকে ছাড়তে চাইবে। উনি বললেন স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে, বিপ্লব করতে হবে, কমিউনিস্ট পার্টি তৈরি করতে হবে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যাদের আছে তাদের থেকে কেড়ে নিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হবে, সেখান থেকে যাদের নেই তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলেই সাম্যবাদ আসে। রাশিয়া সেই অনুযায়ী 1700 সালে বিপ্লব হলো, নামে পরিচিত যে বিপ্লব, পৃথিবী তখন 10 দিন সেখানে সমাজতন্ত্র। সেই সমাজতান্ত্রিক ব্যবস্থায় কমিউনিস্ট পার্টি সেখানে রেশনিং সিস্টেমের মধ্যে দিয়ে সরকার যে আয় করত, যে কর সংগ্রহ করত, সেটা রেশনিং ব্যবস্থার মধ্যে দিয়ে প্রতিটি মানুষের কাছে সমানভাবে পৌঁছে দিল। খাদ্য দিল, তার প্রয়োজনীয় বাসস্থান, তার বস্ত্র, এগুলো সবটা সরকার দায়িত্ব দিল। আর সাধারণ মানুষ যার যার যোগ্যতা অনুযায়ী সরকারকে শ্রম দিল। কেউ ডাক্তারি করলো, কেউ শ্রমিকের কাজ করলো, ঠিক আছে সমাজ। কিন্তু সেটাও ভেঙে পৃথিবীতে সেটাও ভেঙে পড়লো এই কারণে সমাজতান্ত্রিক ব্যবস্থায় যেটা করা হয়েছিল সেটা হচ্ছে মানুষের অধিকার, মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ শুধু খাদ্য, আমার পেটে খাদ্য দিলে, আমার ওর আচ্ছাদন দিলে আমার চাহিদা পূরণ হয় না, কারণ আমার একটা মন আছে, আমার একটা স্বাধীনতা আছে, আমার একটা পছন্দ আছে, আমার একটা ভালো লাগা আছে, সেটাকে গলা থেকে মারা হয়েছিল সমাজতান্ত্রিক ব্যবস্থা। তাই রাশিয়া সেই সমাজতন্ত্র টিকলো না, ভেঙেছিল 10 সাল। একেবারে সেখান থেকে চলে এসে আমি যদি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি বাংলায়, তাহলে তিনি কি করবেন? তিনি একই পদ্ধতিতে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কোনো বিপ্লব না ঘটিয়ে, কোনো সশস্ত্র বিপ্লবের প্রয়োজন হলো না, কোনো রক্তপাতের প্রয়োজন হলো না, তিনি সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যা কিছু কর সংগ্রহ করলেন, সেই করের একটা বৃহৎ অংশকে তিনি সরাসরি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গরিব মানুষের কাছে খাদ্য, তার চিকিৎসা, তার এডুকেশন, তার লক্ষ্মীর ভান্ডার বলুন, স্বাস্থ্যসাথী কার্ড বলুন, সেটা দিয়ে কিন্তু পূরণ করে দিলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বড় বামপন্থী এবং সাম্যবাদী কিন্তু আজাদ নেই। এর জন্য তাকে কোনো সশস্ত্র বিপ্লব করতে হয়, সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তিনি করেছেন। কারণ আমাদের দেশে ট্যাক্স যে সিস্টেম আছে সেটা হচ্ছে প্রগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। এখানে আমরা যার যত আয় বেশি তার উপরে তত বেশি পার্সেন্টেজ আমরা ট্যাক্স চাপাই। অর্থাৎ দেখবেন প্রথমে 5%, আবার 10, এই করে একটা সময় 30% ট্যাক্স চাপিয়ে দেওয়া হচ্ছে যাদের আয় বেশি। কারণ সেই যাদের অর্থ আছে সেখান থেকে আমরা অর্থ সংগ্রহ করলাম, করে গরিব মানুষের মধ্যে সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়েই গরিবের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাকে নিয়ে গবেষণা করতে হবে আগামী দিনে, যে তিনি পারলেন কি করে। আজকে ঠিক 2011 সালের আগে যদি আমি গ্রামগঞ্জে গিয়ে কোনো গরিব পরিবারকে খুঁজতাম যে মাটির 5 জন সদস্য, শিডিউল কাস্ট হতে পারেন, শিডিউল ট্রাইব হতে পারেন, 5 জন সদস্য, সেখানে তার মাটির বাড়ি, তার আয় বলতে পরের জমিতে জন্মজুর খেতে 50 টাকা পান, পেলে কোনোদিন হাড়ি চলে, কোনোদিন হাড়ি চলে।
জলে নেমে শাক পাতা তোলেন, মাছ ধরেন, ধরে বাজারে আটি বেঁধে বিক্রি করলেন, কিছু টাকা পেলে কোনোদিন ভাত পান। এই ছিল বামফ্রন্ট সরকারের আমলে গরিব মানুষের চিত্র। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে খেয়াল করে দেখুন যে 13 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ওই 5 জন ফ্যামিলি কি কি পায়। ওই 5 জন ফ্যামিলি প্রত্যেকে বিনা পয়সায় চাল এবং গম এটা সরকার বিলি করে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে সেখানে স্বাস্থ্যসাথী কার্ড আছে, অর্থাৎ চিকিৎসার নিশ্চয়তা আছে। ছোট বাচ্চা থাকলে বিনা পয়সায় বই, ব্যাগ, জুতো, খাতা ফ্রি। তারপর শিক্ষাশ্রী, তারপর কন্যাশ্রী স্কলারশিপ, তারপর সবুজ সাথী সাইকেল, তারপর স্মার্টফোন, তারপর কন্যাশ্রী 25,000 টাকা। তারপর বয়স্ক মানুষ থাকলে বার্ধক্য ভাতা, বিধবা মানুষ থাকলে বিধবা ভাতা, আর বাড়িতে 2 জন মহিলা থাকলে লক্ষ্মীর ভান্ডারের অর্থ। অর্থাৎ ওই পরিবার 3 থেকে 4,000 টাকা ক্যাশ টাকা পাচ্ছে। চাল গম আছে, 3-4,000 টাকা ক্যাশ টাকা পাচ্ছেন। বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ড আছে। ছোট বাচ্চা ওই 3-4,000 টাকা দিয়ে সে তেল কিনতে পারছে, নুন কিনতে পারছে, আনুষঙ্গিক জিনিস কিনতে পারছে। পরিবারগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাছে দিয়েছে। কি করলেন সাংঘাতিক কাজ মমতা বন্দ্যোপাধ্যায়, ভেবে দেখেছেন? এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনদিন তো কমিউনিস্ট পার্টি এগুলো দেখেন। ওরা দেয়ালে কিন্তু সবার জন্য খাদ্য চায়, কিন্তু এই সবার জন্য খাদ্য চাই এটা ওদের স্বপ্ন থেকে গিয়েছে, এটা ওদের বক্তৃতায় থেকে গিয়েছে, এটা ওদের তত্ত্বে থেকে গিয়েছিল, বাস্তবে উঠতে পারে। কিন্তু 2011 সালের পর সিপিএম পার্টির সবার জন্য খাদ্যের সেই স্বপ্নকে বাস্তবে চিনে রূপ দিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেখিয়ে দিলেন যে একটা সরকার ইচ্ছা করলে প্রত্যেককে বিনা পয়সায় খাদ্য, চিকিৎসা, শিক্ষা দিতে পারে। তার মানে আমরা সমাজ থেকে দূর করতে চাইছি কি দারিদ্রতা, দূর করতে চাইছি কি অপুষ্টি, দূর করতে চাইছি কি চিকিৎসাহীনতা, দূর করতে চাইছি কি অশিক্ষা। এগুলো হচ্ছে আমাদের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই লড়াইটা লড়ছি, এটা আমাদের একটা বিশ্বাস। অর্থাৎ সমাজে দারিদ্রতা থাকবে না, অপুষ্টি থাকবে না, অশিক্ষা থাকবে না, চিকিৎসাহীনতা থাকবে না। আমরা এই কাজটা করছি। ফলে তৃণমূল কংগ্রেসের প্রতিটি বুথের কর্মী, সদস্য, নেতৃত্ব একটা মহান কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই কাজটা আমাদের সম্পূর্ণ করতে হবে, তবে বাংলায় হবে। এই যে যখন ধরুন, এই যে যখন একটা রাজ্য ভারতবর্ষের মধ্যে প্রথম, দ্বিতীয়, এটা কি দিয়ে নির্ধারিত? সেই রাজ্যে কটা বড় হাইওয়ে আছে তাই দিয়ে না, সেই রাজ্যে কটা বড় ইউনিভার্সিটির বিল্ডিং তৈরি হয়েছে তাই দিয়ে একদম, সেই রাজ্যে কটা হাসপাতালের বিল্ডিং তৈরি হয়েছে বড় বড় তাই দিয়ে না, তা দিয়ে কখনো বিচার হয়। যখনই আমরা বিচার করি তখন কিন্তু আমরা একটা মানুষকে সামনে রাখি, একটা পরিবারকে সামনে রাখি, একটা কমিউনিটিকে সামনে রাখি, যে এই যে মানুষটা দাঁড়িয়ে আছে, এ পুষ্টি পেয়েছে কিনা, এ চিকিৎসা পেয়েছে কিনা, এ এডুকেশন পেয়েছে কিনা, এ স্বাস্থ্য তৈরি হচ্ছে ঠিক আছে কিনা, আমরা কিন্তু মানুষ দিয়ে বিচার। তাই যতগুলো প্যারামিটার আছে সেই প্যারামিটার গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন ওগুলো মানুষ কেন্দ্রিক, ওটা ইটকার পাথর কেন্দ্রিক নয়। আমি একটা ইউনিভার্সিটি তৈরি করেছি বিল্ডিং 10 কোটি টাকা দিয়ে, সেখানে কোনো ছাত্র পড়ে না, তাহলে তার কোনো মূল্য আছে? সেটা তো কিছুদিন পরে হরক্কমা হতে পারে। একটা রাস্তা তৈরি করেছি, সেখানে কেউ হাঁটে না, সেই রাস্তা কিন্তু করবে। ফলে আমরা যা কিছু বিচার করি মানুষ কেন্দ্রিক বিচার করি, মানুষ হিসাবে কি আমরা অপুষ্টি দূর হলো কিনা, শিশু মৃত্যুর হার কমছে কিনা, প্রসবকালীন মাতৃমৃত্যুর হার কমছে কিনা, বেকারত্বের হার কমছে কিনা, নাবালিকা অবস্থায় বিয়ে রদ হচ্ছে কিনা, এগুলো হচ্ছে এক একটা প্যারামিটার। যখনই তুলনা হচ্ছে ওইগুলো ধরা হচ্ছে, অপুষ্টিতে কোন রাজ্য, বেকারত্বে কোন রাজ্য, শিশু মৃত্যুর হার কোন রাজ্যে বেশি, মাতৃকালীন মাতৃমৃত্যুর হার কত, মানে প্রসবকালীন মাতৃমৃত্যুর হার কি আছে, ইনস্টিটিউশনাল ডেলিভারি কি আছে, এদিকে সব মানুষ কেন্দ্রিক। তার মানে আমাদের মানুষ নিয়ে কাজ করতে হবে। তার মানে আমাদের প্রতি মুহূর্তে খেয়াল রাখতে হবে যে আমার যে বুথ আছে, আমার বুথে যে 1000 মানুষ বাস করে, সেই 1000 মানুষের 250 থেকে 300টা ফ্যামিলি আছে।
তাহলে ওই 250 থেকে 300টা ফ্যামিলিকে নিজের পরিবার মনে করতে হবে তৃণমূল কংগ্রেসের বুথের নেতৃত্বকে। ওই 250-300 পরিবারে আমার সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে কিনা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওকে সেট করে দিয়েছেন। তিনি যা যা প্রকল্প করেছেন, মানুষের বেঁচে থাকার জন্য যে প্রাইমারি নিডস গুলো আছে, অর্থাৎ খাদ্য লাগে, তার চিকিৎসা লাগে, তার এডুকেশন লাগে, তার বস্ত্র লাগে, তার বাসস্থান লাগে, এই 5টা প্রাইমারি নিডস আছে। সেই 5টা প্রাইমারি নিডস যদি মানুষকে দেওয়া যায়, তাহলে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে। সেই নিডস গুলো পূরণ করার জন্যই প্রকল্পগুলো তৈরি করা হয়েছে। তাহলে সেই প্রকল্প থেকে একজন মানুষকেও বাদ দেওয়া যাবে না। সেই প্রকল্প থেকে আমি যদি একজন মানুষকে বাদ দিই, তাহলে কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হবে না। তাই তিনি কি করেছেন? দুয়ারে সরকার করে তিনি নিশ্চিত হতে চেয়েছেন যে আমার সরকারি প্রকল্পের সুবিধা যেন প্রতিটি মানুষ পায়। এখানে জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি ওগুলো কিছু ভাবা যাবে, প্রতিটি মানুষ সবকিছু পাবে। ভোটের সময় মানুষ ঠিক করবে কাকে ভোট দেবে কি ভোট দেবে না, কিন্তু সরকারি পরিষেবা প্রতিটি মানুষ পাবে, প্রতিটি ফ্যামিলি পাবে। এটা তৃণমূল কংগ্রেসকে এনশিওর করতে হবে এবং এটাই আমাদের কাজ। এবং এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে ভারতবর্ষের ইতিহাসে তৃণমূল কংগ্রেসের থেকে বড় দল, মহান দল কোনো কালে আসেনি, আগামী দিনেও করবে না। এই যে যখন দুয়ারে সরকার দিদি করছেন, ঘোষণা করছেন, তখন দিদি বলেছিলেন, কারণ মনে থাকতে পারে, কার থাকতে পারে না, যে আমার দুয়ারে সরকারের কাছে আমার পঞ্চায়েত সদস্যরা যাবেন না। কেন বলেছেন? আমাদের পঞ্চায়েত সদস্যরা খারাপ, আমাদের পঞ্চায়েত সদস্যরা ভুল না, দিদি তা বলেছেন যে দুয়ারে সরকার বিডিও এসডিওরা চালাবে, সেখানে যদি তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা ঘোরাফেরা করে, তাহলে বিরোধী দলকে যারা ভোট দিয়েছে তারা ওই ক্যাম্পে আসতে সংকোচ করতে পারে, অস্বস্তিতে পড়তে পারে। তাই তোমরা একটু দূরে সরে থাকো, যাতে আমার প্রকল্পের সুযোগ সুবিধা কোথায় পাবে? যে আমরা সবার জন্য, আমরা প্রত্যেকের জন্য, এটা আমাদের, তাই দুয়ারে সরকারকে সেটাকে নিশ্চিত করা হচ্ছে। তাই দেখবেন আমি এটা অনেক জায়গায় বলছি, আবারও বলছি, কারণ কিছু মানুষ হয়তো যে আমাদের নদিয়ার শান্তিপুরে একটা বিধানসভা আছে, সেই বিধানসভায় 2021 সালে আমরা জিততে পারি, বিজেপি জিতেছিল, তারপরে বিজেপির এমএলএ পদত্যাগ করলো, তারপর সেখানে একটা উপনির্বাচন হলো, সেখানে ব্রজকিশোর গোস্বামী নামে একটি ছেলে, একটি ইয়াং ছেলেকে, 37 বছরের একটি ছেলেকে প্রার্থী করলেন আমাদের দল। ব্রজকিশোর হচ্ছে ওখানকার একটি নাম করে হিন্দু পরিবারের সরকার, ওদের পরিবারের রাস উৎসব হয়, ইত্যাদি ইত্যাদি হয়, ওরা রাজনীতির সাথে খুব একটা যুক্ত। সেই ব্রজকিশোরকে প্রার্থী করলো দল, প্রার্থী করার পর বিপুল ভোটে জিতে গেল ব্রজকিশোর গোস্বামী। জেতার পর একটা সভা করেছিল, প্রথম একটা বস্ত্রদান সভা, সেখানে আমাকে বললো দাদা যদি আপনি একটু আসেন, আমি গিয়েছিলাম সেখানে। সেই সভা শেষ করার পর যখন তাদের বাড়িতে যাই, সেই বাড়িতে গিয়ে সেখানে চা খাচ্ছি, তার বাবা আছে, মা আছে, পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে, সেখানে ব্রজকিশোর আমাকে বলছে দাদা জানেন, আমি যেদিন কাউন্টিং হলো, সেই কাউন্টিং আমি যখন জিতে গেলাম অনেক ভোটে, তখন দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছে। আমি তো আপ্লুত, দিদি আমাকে ফোন করেছে, দিদি আমাকে কনগ্রাচুলেশন জানালো, ধন্যবাদ জানালো। আমি সঙ্গে সঙ্গে দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি আমি তো কোনোদিন রাজনীতি করিনি, আপনি আমাকে যে কোনো পরামর্শ দিন, যে কোনো একটা নির্দেশ দিন, যেটা আগামী দিনে আমার চলার পথে পাবে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রজকিশোরকে কি বলেছিলেন? বলেছিলেন, ব্রজ তুমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যে মানুষটিকে প্রথম দেখবে, সেই মানুষটিকে জিজ্ঞেস করবে আপনি কি এই সরকারি সুযোগ সুবিধাগুলো পেয়েছেন? যদি না পেয়ে থাকে তুমি তাকে পাইয়ে দিও, এটাই তোমার কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও বলেননি যে ব্রজ যে মানুষটিকে দেখবে, সে মানুষটিকে আগে জিজ্ঞেস করবে সে কাকে ভোট দিয়েছে, কার মিছিলে হেঁটেছে, তারপর তুমি ঠিক করবে তাকে কিছু দেবে কি দেবে না। দিদি কিন্তু কথা বলেন, দিদি বলেছেন সবার উপরে মানুষ সত্য, কাহার উপরে না। আমরা তৃণমূল কংগ্রেস করি। এখন বিষয়টা হলো, এবার আমি কাজের কথায় আসি, যে আমরা যদি বুথ লেভেলের 250 ফ্যামিলিকে নিজের পরিবার মনে করি, কে কাকে ভোট দিয়েছে এটা সারা বছর আমাদের বিবেচ্য বিষয় থাকবে না। আমরা প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, তাহলে যেটা ঘটবে, এর থেকে সুষ্ঠু শাসন ব্যবস্থা আর কোথাও তৈরি হবে না।
এবং আস্তে আস্তে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক হিংসা, যেটা সিপিএম পার্টি ঢুকিয়ে দিয়ে গিয়েছিল 34 বছর ধরে, সেই হিংসাও কিন্তু রাজনীতি থেকে দূর হয়ে যাবে। আমাদের এই কাজটা করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি বলে বুঝতে পারবো যে গ্রাম পঞ্চায়েত, একটা গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের যিনি একজন পঞ্চায়েতের লিডার আমাদের, তার পাশে একটা অন্য দল করা, বিজেপি করে বা সিপিএম করে একটা পরিবার আছে। তো সেই পঞ্চায়েতের নেতা লিডার সে অত্যাচারিত হয়েছে সিপিএম এর আমলে, তার মনে অনেক ক্ষোভ আছে, যন্ত্রণা আছে। সে সবসময় ভাবছে যে আমি কি করে এই সিপিএম বা বিজেপি কে দায়িত্ব, কারণ এ সবসময় আমাকে গালাগালি করে, আমার দলকে গালাগালি করে, আমাকে তাকে কিছু একটা করতে হবে। কিন্তু দেখা গেল সেই পরিবারের বিনা পয়সায় রেশন পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পরিবারে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো পঞ্চায়েতের সেই লিডার সেটা আপনাকে পারবে, তার আরো রাগ আছে। সে ভাবছে ঠিক আছে পঞ্চায়েতে আসো, আমি দেখে নেবো ওখানে কি করতে পারি। পঞ্চায়েতে গেলে আমি তার সার্টিফিকেটে সই করবো না, তার বিল্ডিং প্ল্যান পাস করবো না, তার পাশের বাড়ির সাথে ঝামেলা রাখতে সেটা উস্কে দেব। যদি সেই পঞ্চায়েত সদস্যটা মিলে থাকে, যেটা আমার কাল্পনিক, তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। কারণ দিদি যা চাইছে, দিদি চাইছেন সবাই যাতে পরিষেবা পায়। কেন চাইছেন? ধরেন আমরা 2,88,00,000 ভোট পেয়েছিলাম, আর বিজেপি ভোট পেয়েছে 2,28,00,000। যদি এই বিনা পয়সায় রেশনটা আমরা শুধু তৃণমূলের ভোটারদের দিতাম, তাহলে তারা 10 কেজি করে চাল কম পেত, পেলে তাদের অনেক বেশি স্বাস্থ্য হতো, ওজন হতো। কিন্তু 2,28,00,000 মানুষ যারা বিরোধী দলকে ভোট দিয়েছে, তারা অপুষ্টিতে ভুগত, তাদের মধ্যে মৃত্যু হতো না খেতে পেয়ে। তাহলে অপুষ্টির যে প্যারামিটার, তাদের পশ্চিমবঙ্গে স্থান হতো কিন্তু একদমই নিচে। তার মানে ওটা করা যায় না। তাহলে কি করতে হবে? যে বিজেপিকে ভোট দিয়েছে, সিপিএম কে ভোট দিয়েছে, তাদের খাইয়ে দিয়ে বলতে হবে তোমার পুষ্টি বাংলার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। এই ভাবনাটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ডেভেলপমেন্ট সবার জন্য। আমাদের লড়াই তাহলে কার বিরুদ্ধে? আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে, অধীর চৌধুরীর বিরুদ্ধে, যারা এই বাংলার ক্ষতি চাইছে, যারা এই বাংলাকে ভাগ করতে চাইছে, যারা এই বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছে, সেই লিডারগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই। সাধারণ মানুষ থাকবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। অঞ্চলেও আপনার টাউনে ওরকম কিছু বিজেপি সিপিএম এর আগমার্কা নেতা আছে, তারা সব সময় বাংলার ক্ষতি চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। কিন্তু একেবারে সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তারা যাতে প্রতিটি পরিষেবা পায়, এটা আমাদের কিন্তু নিশ্চিত করতে হবে। এবং এই নিশ্চিত করলে যেটা দাঁড়াবে, সেটা হলো যে যারা বিরোধীকে ভোট দিয়েছিল, তাদের মধ্যে যদি প্রতি 10 জনের মধ্যে কেন ভোট দিয়েছিল, এই যে অনেকটা প্রশ্নটা করলো যে আমরা তো সবাইকে সবকিছু দিচ্ছি, তাহলে আজকে 2.5 কোটির মতো বেশি ভোট কেন বিরোধীরা পায়? তার মানে আমাকে ভাবতে হবে যে আমি যে বুথ, আমার যে বুথেই তো আসল ভোটার থাকে, আমরা যারা ভোটদের নেতৃত্ব দিচ্ছি, আমরা কি প্রতিটা ফ্যামিলিকে ধরতে পেরেছি? আমরা কি প্রতিটি ফ্যামিলির সাথে যোগাযোগ রাখি? আমরা কি তাদের কাউকে দূরে সরিয়ে দিয়েছি? আমাদের কিন্তু সেটা বুঝতে হবে, বুঝে আমাদের তাদের কিন্তু টেনে আনতে হবে। কারণ সরকারি পরিষেবা প্রত্যেকে পেয়েছে, তাহলে আমারও কাজ হচ্ছে তাকে যদি আমি নিয়ে আসি, বিভিন্ন কর্মসূচির মধ্যে নিয়ে আসি, নন পলিটিক্যাল কর্মসূচির মধ্যে নিয়ে আসি, তার বাড়িতে যাই, তাকে বোঝাই যে আমি তো রয়েছি, আপনি কি দল করেন ওটা আমার কাছে বিবেচ্য বিষয় না, আপনার কি প্রয়োজন বলুন, আপনার কি সাজেশন আছে বলুন। আমরা যদি এই অ্যাপ্রোচ নিয়ে তার কাছে যেতে থাকি, তাহলে তার মধ্যে কেউ এটা বুঝতে পারবে যে আমার কালে অন্য দলকে ভোট দেওয়ার দরকার নেই। কারণ তৃণমূল সরকারও আমাকে সব দিচ্ছে, তৃণমূল সংগঠন আমার সঙ্গে আমাকে যে গুরুত্ব, আমার যে সম্মান, আমার যে মর্যাদা, সেটা দেওয়ার চেষ্টা করছে, তাহলে আর অন্য দলের সঙ্গে থাকবো কেন?
ফলে প্রতি 10টা ভোটের মধ্যে যদি একটা ভোটের পরিবর্তন ঘটে, একটা ভোট, 10টা ভোট বিজেপিকে দিয়েছিল, তার মধ্যে একটা ভোটার যদি পরিবর্তন ঘটে আমাদের এই অ্যাপ্রোচের জন্য, তাহলে কি সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে বাংলার বুকে আপনারা কিন্তু ভাবতে পারছেন। 10টায় একটা মানে হচ্ছে 10%। বাংলায় ভোট পেয়েছে বিজেপি 2,28,00,000, তার 10% হচ্ছে 22 লক্ষ। সেই 22 লক্ষ ভোট এদিকে আসা মানে 44 লক্ষের এফেক্ট। আমরা এই মুহূর্তে 60 লক্ষের ব্যবধান আছে বিজেপির সাথে, আসল সংখ্যা 214, আর তার সাথে যদি 44 লক্ষ যোগ হয় 1 কোটির ব্যবধান হলে আমাদের আসল সংখ্যা 250 পার হয়ে যাবে। খুব সোজা হিসাব। তার মানে আমাদের করণীয় হচ্ছে আমার বুথে যত পরিবার আছে আমি ভুলে যাব, সব পরিবার আমার পরিবার, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার সহকর্মী, আমার সব, এটা ভেবে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকের সাথে সেভাবে থাকবো। কারণ বিরোধী দল কোথাও নেই। এই যে বিরোধী দল কোথাও নেই, এটা কিন্তু শাসক দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিরোধী দল যদি থাকে তাহলে আপনার দায়িত্বটা কিছু কমে, কারণ তারা কিছুটা শেয়ার করে। আর বিরোধী দল যদি না থাকে তাহলে শাসক দলকে কি বিরোধী কি শাসক সমর্থক সবার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার বুথে কি কোনো বিজেপি সিপিএম এর কর্মী আছে, আপনি বলবেন না নেই, আমরা ছাড়া কিচ্ছু নেই, তাহলে তো আমাদের বলতেই হবে তাহলে ওই বুথের 250 ফ্যামিলির দায়িত্ব তো আপনাকেই নিতে হবে। কারণ বিরোধীরা নেই, মানুষ তাহলে যাবে কোথায়? মানুষ তো তাহলে আশ্রয় তো আপনাকেই দিতে হবে। এই আশ্রয়টা যদি আপনি দিতে থাকেন প্রতিটি পরিবারকে, তাহলে তৃণমূলের বিকল্প হয়ে ওঠা 100 বছরেও কোন রাজনৈতিক দলের কিন্তু সম্ভব হবে। আমরা এইভাবে কাজ করব। আর এভাবে তার মানে সবার জন্য আমি যদি সব ভোটারের জন্য কাজ করতে চাই, আমি যদি সব ভোটারকে আমার সঙ্গে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার দলের মধ্যে যতজন আছে সবাই একসাথে মিলে, এছাড়া উপায় নেই। আমার দলে যদি 20 জন বুথের কর্মী থাকে, তাহলে 20 জনকে একসাথেই ওই কর্মসূচিটা পালন করতে হবে যে আমার বুথে 250 ভোটার, সবটাই আমাদের ভোটার, এবং তাদের দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সুবিধা অসুবিধা সবটা আমরা জানি, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। যদি এই দায়িত্বটা আমরা নিতে চাই তাহলে আমাদের 20 জনকে একসাথেই যেতে হবে। একসাথে না গেলে কিন্তু এই মিশন বা এই লক্ষ্য এই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না। কারণ আপনি ভাবলেন যে আমি বুথ সভাপতি, আমার সঙ্গে 10 জন আছে আর বাকি 10 জন আমার সঙ্গে না থাকলে চলবে, আমি এই লক্ষ্যটা পূরণ করবো। আপনি যাবেন, অন্য 10 জন গিয়ে স্বপ্ন ভাঙিয়ে দেবেন, অন্য 10 জন ওই রকে বসে সমালোচনা করবেন, ফলে আপনার কিন্তু লক্ষ্য পূরণ হবে। ফলে সবাই মিলেই করতে হবে, ভালো কাজটা সবাই মিলেই করতে হবে। এত সুন্দর কাজ, এই যে দিদি যা গাইডলাইন করে দিলেন কাজ সরকার চালানোর মধ্যে দিয়ে, যে বাংলার 10 কোটি মানুষই কাজ, 10 কোটি মানুষের জন্য তৃণমূল থাকবে। আমি বলেছি যে ভারতবর্ষের রাজনীতিতে এই প্রথম একটি রাজনৈতিক দল এই ভাবনা দিয়ে দিল যে একটা রাজনৈতিক দল রাজনীতির ঊর্ধ্বে উঠে কিভাবে মানুষের সঙ্গে থাকবে। আমরা আগে কি ভাবতাম, রাজনীতি মানে আমরা লড়বো, অন্য দলের সাথে লড়বো, এটাই আমাদের কর্মসূচি। কিন্তু এখন রাজনীতি বদলে গেছে। এখন হচ্ছে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়াতে হবে, তার জীবনযাত্রার মান বাড়াতে হবে। প্রতিটি মানুষের যে শিক্ষা এডুকেশন বলুন যা বলুন মানুষের কাছে পৌঁছতে হবে। ফলে আমাদের সমস্ত রাজনীতিটা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে মানুষকে, অর্থাৎ মানুষের কি প্রয়োজন, মানুষ যদি মন দিয়ে করতে পারি, তাহলে আপনি যখন ঝান্ডা নিয়ে তৃণমূলের মিছিলে হাঁটবেন, আপনি যখন ভোটের সময় তৃণমূলের মিছিল ঝান্ডা নিয়ে মিছিল করবেন, তখন কিন্তু আপনার স্লোগানটা দিতে হবে না যে আপনারা আমাদের ভোট দিন, কিচ্ছু বলতে হবে, মানুষ এমনি ভোট চাইতে হবে না মানুষের কাছে। এইভাবে যদি আমরা করতে পারি, এখন কাজটা আপনারা বলতেই পারেন যে আপনি অঙ্ক বললেন, আপনি কতগুলো পদ্ধতি বললেন, কিন্তু এটা কঠিন কাজ, ভীষণ কঠিন তো কাজ বটেই। এই কঠিন কাজটা যদি আমরা করতে পারি, আমরা যদি 50% তো করতে পারি সারা বাংলা জুড়ে,
তাহলে পশ্চিমবঙ্গের তৃণমূলের আসন 230 পার হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচন। আমরা সেভাবে কাজ করবো এবং সঙ্গে সঙ্গে যেটা হলো, অনেকক্ষণ আমি বলেছি যে ভোটার তালিকাটাকে নির্ভুল করবে। আচ্ছা, ভোটার তালিকাটাকে নির্ভুল করবে, নির্ভুলিত করবে, কারণ আমরা শাসক দল, আমরা রাজ্যের দায়িত্বে, রাজ্যের মানুষের দায়িত্বে, রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে শুরু করে মানুষের সব দায়িত্ব তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দায়িত্ব হচ্ছে একটা নির্ভুল ভোটার তালিকা, ইলেকটরাল রোল তৈরি করা, যেটা গণতন্ত্রের পক্ষে সুস্থ। অর্থাৎ যার ভোটার লিস্টে নাম থাকা উচিত সেটাকে তুলতে হবে, যেটা ভুল সেটাকে বাদ দিতে হবে, যার যা স্থান পরিবর্তন হয়েছে সেটা দেখতে হবে, দু জায়গায় ভোটার লিস্টে নাম না থাকে সেটা কাটতে হবে, করে নির্ভুল ভোটার তালিকা আপনাদের তৈরি করে দিতে হবে। এটা দায়িত্বের মধ্যে পড়ে এবং কাজের মধ্যে পড়ে, সেটা করবে। আর দল যেটা বলেছে, নেত্রী যেটা বলছে, খুব সচেতন ভাবে 7 দিনের মধ্যে কোন ভুয়ো ভোটার বাইরের নাম আছে এখানে তার অবস্থান নেই, এরা তাকে চিহ্নিত করুন, বিধায়ককে জানান, দলকে জানান, তাহলেই কিন্তু সমস্ত চক্রান্ত আমরা ভেদ করে